কন্ট্রাকশন লাইক স্মুথ মাসেল। তাহলে এখান থেকে এই প্রশ্নটা, এই লাইনটা আপনার কি বলে, ইনফিনিটি স্টার ফর এসবিএ। মায়োপিথেলিয়াল সেলের জন্য এটা। তাহলে কোন ধরনের কন্ট্রাকটাইল প্রপার্টি থাকবে, কোন সেলের মতো? স্মুথ সেলের মতো থাকবে। এখন এই যে কন্ট্রাকশন, আমরা তো সবাই জানি মাসেল কন্ট্রাকশন কি কারণে হয়। অ্যাক্টিন এবং মায়োসিন দুই ধরনের প্রোটিন আছে। এই অ্যাক্টিন এবং মায়োসিনের প্রেজেন্স থাকার কারণেই কন্ট্রাকশনটা হয়। তাহলে এখানে যেহেতু কন্ট্রাকশন হচ্ছে এবং নামও মায়ো দিয়ে দিয়েছি, মাসেলের মতো কন্ট্রাকশন, স্মুথ মাসেলের মতো কন্ট্রাকশন, তাহলে অবশ্যই এখানে কি থাকতে হবে? অ্যাক্টিন এবং মায়োসিন থাকবে। সো ডিউ টু প্রেজেন্স অফ ফিলামেন্টস অফ অ্যাক্টিন অ্যান্ড সলিউবল মায়োসিন। তাহলে কথাগুলো খেয়াল করে দেখেন যে মায়োপিথেলিয়াল মাসেল লাইক প্রপার্টি থাকবে। কোন ধরনের মাসেল? স্মুথ মাসেল লাইক প্রপার্টি থাকবে। এবং এই মাসেলে কি থাকে? এই অ্যাক্টিন এবং মায়োসিন ফাইবার থাকে, যেটার কারণে কন্ট্রাকশন হয়। তাহলে এখানেও সেই অ্যাক্টিন এবং মায়োসিন থাকবে। আর নামের সাথে আবার কি আছে? এপিথেলিয়াল। তার মানে দিস সেলস আর ডেরিভড ফ্রম এপিথেলিয়াম। ঠিক আছে, ওকে। মায়োপিথেলিয়াল সেল কোথায় কোথায় থাকে দেখেন, ইন্টারক্যালেটেড ডাক্টে থাকে, আর ওই সিক্রেটরি সেল বা এফিনার সেলগুলোতে থাকে আর কি। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আপনাদের শিটে এই কথাগুলো আছে, একটু মার্ক করে নেন। তারপরে চলে যান স্ট্রাকচার, মায়োপিথেলিয়াল সেলের স্ট্রাকচার। এক নম্বরের কথা বলেছে দে আর স্টিলেট বা স্টার শেপ। তারা কোন ধরনের? তারা হচ্ছে স্টিলেট বা স্টার শেপ। স্টারের মতো হচ্ছে তাদের মাকড়সার জালের মতো বিছানো থাকে আর কি। ওকে, উইথ ফ্ল্যাটেন নিউক্লিয়াস বা আরও কিছু কিছু আছে, ওগুলো তো দরকার নাই। আচ্ছা, মায়োপিথেলিয়াল সেলস রিলেটেড টু ইন্টারক্যালেটেড ডাক্টস। তার মানে কি? তারা ইন্টারক্যালেটেড ডাক্টেও থাকে। আমরা ছবি দেখে আসছি না, অ্যাসিনায়ে থাকে, ইন্টারক্যালেটেড ডাক্টে থাকে। ঠিক আছে, ওকে। আর স্ট্রাকচার অফ মায়োপিথেলিয়াল সেল সিমিলার টু দ্যাট অফ কার মতো কন্ট্রাকশন করে? সে স্মুথ মাসেল। সো কন্ট্রাকশন হবে কার মতন? স্মুথ মাসেলের মতো কন্ট্রাকশন হবে। ঠিক আছে, এই কথাগুলো দেখেন। তারপরে যেটা আছে, এই যে ইমিউনোফ্লুorescent কি করছে এখানে? প্রেজেন্স অফ মায়োসিন অ্যান্ড অ্যাক্টিন, অ্যাক্টিন মায়োসিন থাকে, এটা আমরা পড়ে আসছি। তারপরে ইউজুয়ালি সিঙ্গেল মায়োপিথেলিয়াল সেলই থাকবে একটি অ্যাসিনায়ে, বাট সেটা 2 থেকে 3টা পর্যন্ত থাকতে পারে। আর এই ডেসমোজোমাল অ্যাটাচমেন্ট টেন্ট তো এগুলো থাকবেই। ওকে, এই মায়োপিথেলিয়াল সেলকে অনেক সময় বাস্কেট সেল বলা হয়। যে এই যে আপনার মাকড়সার জালের মতো, পায়ের মতো যে স্ট্রাকচারগুলো থাকে, ওইটা এরকম থাকে, এটার উপরে জাস্ট একটা এপিথেলিয়াম, সরি এই অ্যাসিনাই বসানো থাকে মনে হয় আর কি। এই জন্য এটাকে জুড়ির মধ্যে সেলটা বসানো থাকে, বিধায় তাকে বাস্কেট সেল বলা হয়। অনেক সময় একটু লিখে নেন, এটাকে মায়োপিথেলিয়াল সেলকে বাস্কেট সেল বলা হয়। এখন ফাংশনে চলে যান। ফাংশনের ক্ষেত্রে তাহলে একটু আমরা মুখস্থ করে মনে রাখার চেষ্টা না করে বুঝে মনে রাখার চেষ্টা করি। মুখস্থ করার দরকার নাই। আমি এই মুখস্থ করে পড়া মনে রাখার ঘোর বিরোধী। কারণ কি, অনেক কিছুই আপনার আছে টপিক, অনেক কিছুই মুখস্থ করার মতন। এখন এত বেশি আপনি মুখস্থ করতে গেলে পরবর্তীতে গিয়ে দেখা যায় যে কনফিউশনে পড়ে যেতে হয়, প্রশ্নগুলো ভুলে যেতে হয়। এই অপশন এটা মনে আসছে, বা ওইটা অর্ধেক মনে আসছে, অর্ধেক মনে আসছে না, এরকম মনে হয় আর কি। তো আপনি যেটাই পড়বেন বুঝে পড়বেন। এখন খেয়াল করে দেখেন মায়োপিথেলিয়াল সেলটা আছে কোথায়? মায়োপিথেলিয়াল সেলটা আছে হচ্ছে আপনার আমাদের কি বলে এটার নাম? অ্যাসিনাইতে আছে। হ্যাঁ, আর হচ্ছে কোথায়? ইন্টারক্যালেটেড ডাক্টে আছে। কোথায় কোথায় আছে তাহলে? আমরা বললাম অ্যাসিনাইতে আছে, আর হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্টে আছে। তো এটার আবার ফাংশন আমরা বলেছি দেখেন, যে এটা হচ্ছে স্মুথ মাসেলের মতন কন্ট্রাকশন করতে পারে। তাহলে কন্ট্রাকশন যখন করছে, এটা একটা আমরা একটু যদি ছবিটা দেখি, দিস ইজ এ ব্যাগ। ঠিক আছে, ব্যাগের ভিতরে আমার স্যালাইভা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এখানে কন্ট্রাকশন করি, তাহলে কি এর ভিতরে একটা প্রেশার, স্কুইজিং হচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তাই তো? প্রেশারের কারণে তাহলে এর ভিতরে যে জিনিসপত্র, এখানে যে জিনিসপত্রগুলো আছে, এটা আস্তে আস্তে কোথায় আসবে? সামনের দিকে বের হয়ে লুমেনের দিকে আসা শুরু করবে। ঠিক আছে, সো আমি যখন মায়োপিথেলিয়াল সেল কন্ট্রাকশন করব, তখন সে কি করবে? ফ্লুইডটাকে প্রোপাগেশন করবে, সামনে প্রোপেল করবে, সামনের দিকে ঠেলে দিবে। ঠিক আছে, পুশ করবে। ওকে, তো ফাংশনে যাই। The epithelial cell have functions like contraction to support the secretory cell preventing and over distension. তাহলে এখন খেয়াল করে দেখেন, যেখানে কেউ কন্ট্রাকশন করছে না, তাহলে সেলগুলো একটা সময় সিক্রেশন জমা হয়ে এক সময় কি হতে থাকবে? আপনার ডিস্টেনশন হতে থাকবে। কিন্তু যেহেতু মায়োপিথেলিয়াল সেল আছে, সে বারবার কন্ট্রাকশন করছে, সো এখানে আর ওভার ডিস্টেনশন হতে পারে না। ডিস্টেনশন হতে হতে এক সময় যে আপনার বাস্ট আউট হয়ে যাবে, সেটা হতে পারে না। কারণ কি? এই মায়োপিথেলিয়াল সেলই কি করে? আপনার কন্ট্রাকশন করে করে এখান থেকে ফ্লুইডগুলোকে বাইরে বের করে দেয়। এরপরে যেটা আছে ফাংশন, একটু খেয়াল করে দেখেন। টু contract and widen the diameter of the intercalated duct, this lowering the raising their rejection to the outflow হইতে রিজেক্ট করছে। তারপর দেখেন ফাইনালি their contraction may aid to rupture of the acinar cell
প্যাকড উইথ মিউকাস সিক্রেশন, ঠিক আছে। এই কন্ট্রাকশনের কারণে খেয়াল করে দেখেন এসিনার সেল এই যে কি বলে মিউকাস সিক্রেশন আমরা কিরকম বলেছিলাম, গ্লিসারিনের মতো আঠালো চটচটে। সো এটা তো সহজে যেতে চাইবে না, সহজে বের হবে না, সো এটাকে একটা ধাক্কা দিতে হবে, নাহলে তো সে বের হবে না। এই জন্য এই মানে ফাংশন কি বলে মাইওসিন সেলের ফাংশনটা হচ্ছে কন্ট্রাকশন, তো এই কন্ট্রাকশন করার কারণে এই মিউকাস সিক্রেশনটা প্রোপেল হয় সামনে, বের হতে পারে আর কি। এরপরে দেখি অ্যাক্সিলারেট ইনিশিয়াল আউটফ্লো অফ দ্য স্যালাইভা যে লুমেন থেকে বাইরে বের হচ্ছে, অ্যাক্সিলারেশন করছে আর কি। রিডিউস লুমিনাল ভলিউম, লুমেনে কি করে আপনার বেশি সময় ধরে স্যালাইভা জমা হতে দেয় না, লুমিনাল ভলিউমটা সবসময় কমিয়ে রাখে আর কি। আচ্ছা, কন্ট্রিবিউট টু সিক্রেটরি প্রেশার ইন দ্য অ্যাসিনাস অর দ্য ডাক্ট, মানে যত রকমের সিক্রেশন হতে গেলে মানে সে তো থাকছে এক মাথায়, ছবিটা খেয়াল করে দেখেন, সে আছে কিন্তু এক মাথায়, বের হবে কিন্তু এখান দিয়ে, তার মানে এখান থেকে সে প্রেশার দিয়ে এটা তো ব্লাইন্ড এন্ড মাথা এটা, তাই তো। এখান থেকে যতই সে প্রেশার দেবে ততই সে এখান থেকে কি সামনের দিক দিয়ে সে বের হওয়া শুরু করবে আর কি। সে একটাই কথা বারবার ঘুরে ফিরে আসে আর কি। আর আরেকটা হচ্ছে এই যে পরে ইম্পর্টেন্ট যেটা, যে ব্যাক পারমিয়েশন অফ দ্য ফ্লুইড, এটাকে কি করে রিডিউস করে। মানে কি সাপোজ এই যে আপনার এখানে এই স্যালাইভাটা এখান থেকে যে এদিকে যাচ্ছে, কারণ স্যালাইভার মনে চাইলো যে এখন আমি এদিকে না গিয়ে আমি এখন এদিকে যাব, কিন্তু সেটা যেতে পারে না, কারণ কি এটা এখান থেকে যে ফোর্স দিয়ে দিয়ে আপনার হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট করে রাখে, তো সবসময় সামনের দিকে একটা মুভমেন্ট থাকে, এই জন্য ফ্লুইড কখনো চাইলে কি উল্টা দিকে আপনার যেতে পারে না। এই ইম্পর্টেন্ট কথাগুলো একটু মনে রাখবেন এখান থেকে। এরপরে হচ্ছে ডাক্টস অফ দ্য স্যালিভারি গ্ল্যান্ড, যেটা আমরা শুরুতে একটু দেখানোর চেষ্টা করেছিলাম আর কি। ডাক্টস অফ দ্য স্যালিভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে ছবিটা এখানে, এই যে ডাক্টস অফ দ্য স্যালিভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা যদি যাই, 3 ধরনের ডাক্ট পাই আমরা। এই যে দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত একই রকম চেহারার সেল, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, ঠিক আছে। এখানে দেখেন মায়োপিথেলিয়াল সেল আছে, তারপর ইন্টারক্যালেটেড ডাক্টে মায়োপিথেলিয়াল সেল পাওয়া যায়। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আলাদা একটা ন্যাচারের, তো এটা একটা ডাক্ট, এটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রায়াটেড ডাক্ট। তারপরের অংশটুকু আলাদা এক ধরনের, সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সক্রিয়েটরি ডাক্ট, ঠিক আছে। সো আমাদের একটু ডাক্টের ক্ষেত্রে আমরা চলে যাই। আপনাদের শীটে একটু খেয়াল করে দেখেন, বিভিন্ন টাইপের কথাবার্তা লেখা আছে। তার মধ্যে ক্লাসিফিকেশন অফ দ্য ডাক্টাল সিস্টেমে 2 ভাগে ভাগ করা আছে, অ্যাকর্ডিং টু লোকেশন অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড লোকেশন। তো লোকেশনের মধ্যে আপনার হচ্ছে ইন্টারলোবার আছে, আবার এখানে হচ্ছে ইন্টারক্যালেটেড সিক্রেটরি অ্যান্ড এক্সক্রিটরি ডাক্ট। ওকে, এরপরে দেখেন ইন্টারক্যালেটেড ডাক্ট নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, তারপরে হচ্ছে আমাদের স্ট্রায়াটেড ডাক্ট নিয়ে কিছু কথা বলা আছে, এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আস্তে আস্তে কথা বলা আছে আর কি। এগুলো একটু রিডিং পড়বেন, আমাদের খুব বেশি পড়ার প্রয়োজন হয় না, 1-2টা কথা আর কি। তো ফার্স্টে খেয়াল করে দেখেন এই যে ইন্টারক্যালেটেড ডাক্টের 3 নম্বর লাইন, যেটা 3 নম্বর লাইনে দেখেন যে এটা কি করে, এই যে লাইসোজাইম এবং ল্যাক্টোফেরিন 2 ধরনের কম্পোনেন্ট স্যালাইভার সাথে, এখান থেকে স্যালাইভা তৈরি হলো, তো এই যে সেলগুলো থেকে স্যালাইভা তৈরি হলো, লুমেনে আসলো। এরপরে এরা যখন ইন্টারক্যালেটেড ডাক্টে আসলো, এই ইন্টারক্যালেটেড ডাক্টের সেল থেকে আপনার কি হচ্ছে লাইসোজাইম আর হচ্ছে আরেকটা ল্যাক্টোফেরিন, 2টা এনজাইম, এরা হচ্ছে এই ইন্টারক্যালেটেড ডাক্টের সেল থেকে কি হয় স্যালাইভাতে যুক্ত হয় আর কি, এটা। এরপর হচ্ছে স্ট্রায়াটেড ডাক্ট, ঠিক আছে। স্ট্রায়াটেড ডাক্ট হচ্ছে এই যে কি, তাহলে প্রাইমারি স্যালাইভা ইন্টারক্যালেটেড ডাক্টে আসলো, ইন্টারক্যালেটেড ডাক্টের স্যালাইভাটা কোথায় গেল, স্ট্রায়াটেড ডাক্ট, তার মানে সে ইন্টারক্যালেটেড ডাক্ট থেকে স্যালাইভাটা কি করে, সে গ্রহণ করে। এই কথাগুলোই বলছে আর কি এখানে। ওকে, এখন এখানে দেখেন যে প্লাজমা মেমব্রেনে ইনফোল্ডিং আছে, এরকম প্লাজমা মেমব্রেনে ইনফোল্ডিং যেখানে থাকে সেখানে হচ্ছে অ্যাবজর্পশন বা রিঅ্যাবজর্পশন হয় আর কি, সারফেস এরিয়া বেড়ে থাকে। তাহলে এখানে কি হয়, রিঅ্যাবজর্পশন, মানে স্যালাইভাটা আমরা যেটা আসছি ইনিশিয়ালি আইসোটোনিক থাকে, এরপরে আপনার হচ্ছে ফাইনালি যে স্যালাইভাটা, এই স্যালাইভাটা হচ্ছে আপনার হাইপারটনিক থাকে, এবং এই যে মডিফিকেশনটা হয় সেটা হচ্ছে আপনার এখানে এই যে স্ট্রায়াটেড ডাক্টে হয় এই মডিফিকেশনটা, আর ফাইনালি এক্সক্রিটরি ডাক্ট। এই কথাগুলো এখানে আছে, এত বেশি আমাদের ডাক্ট নিয়ে আর তেমন কিছু পড়ার দরকার নেই। আমরা আপনাদের শিটে চলে আসেন, শিটে দেখেন স্ট্রায়াটেড ইন্টারক্যালেটেড ডাক্ট, হ্যাঁ এই কথাগুলো তো বলেই ফেললাম আমরা। এই যে এটা দেয়া আছে ইন্টারক্যালেটেড ডাক্ট, স্ট্রায়াটেড ডাক্ট এবং এক্সক্রিটরি ডাক্ট, তো এটার মধ্যে সবগুলো পার্থক্য পড়ার দরকার হয় না, একটু করে খেয়াল করেন। দেন লোকেশন, ফার্স্টে কোনটা ইন্ট্রালোবার কোনটা ইন্টারলোবার ওইটা। সেল মরফোলজির ক্ষেত্রে একটু জাস্ট রিডিং পড়বেন, এটা এত বেশি দরকার নাই। তারপরে সাইজ কম্প্যারিজন, ঠিক আছে, তারপর লুমেন, তারপরে যে সেল ডিটেলস, এত কিছু দরকার নাই আর কি, ঠিক আছে। সলিড কনসেন্ট্রেশনে চলে আসেন। সলিড কনসেন্ট্রেশনে কি হচ্ছে, আমাদের ইন্টারক্যালেটেড ডাক্ট প্রথম ডাক্টটা, তার মানে যে স্যালাইভা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আইসোটোনিক বা হাইপারটনিক। এরপরে স্ট্রায়াটেড ডাক্টে গিয়ে আমাদের ডাক্টাল মডিফিকেশন হয়, সেটা কি হচ্ছে আপনার হাইপোটনিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এক্সক্রিটরি ডাক্টে গিয়ে হাইপোটনিকই থেকে যাচ্ছে আর কি। ওকে, ইলেকট্রন মাইক্রোস্কোপি একটু রিডিং পড়বেন। ফাংশন, এই কি করে, 2টা জিনিস, যে কন্ট্রিবিউট টু ম্যাক্রোমলিকুলার সাবস্টেন্স লাইক লাইসোজাইম এবং ল্যাক্টোফেরিন, 2টা কন্ট্রিবিউট করে। আর স্ট্রায়াটেড ডাক্টে যে মডিফিকেশন হচ্ছে, মানে ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন হচ্ছে,
ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় এখানে, এই যে কালিক্রেইন, এই জিনিসগুলো আসে। আর এক্সক্রিটরি ডাক্ট হচ্ছে নো মডিফিকেশন অফ সালাইভা, কারণ কি স্ট্রাইটেড ডাক্ট নাই কোথায়, এক্সক্রিটরি ডাক্ট, সরি এক্সক্রিটরি ডাক্টে কোনো মডিফিকেশন হচ্ছে না। আর আদার সেল টাইপ মায়োপিথেলিয়াল সেল, মায়োপিথেলিয়াল সেল একটাতেই থাকে, সেটা হচ্ছে অ্যাট দ্য পেরিফেরি অফ দ্য ইন্টারক্যালেটেড ডাক্ট। এই কয়েকটা কথা একটু এখান থেকে বেশি করে মনে রাখতে হবে আর কি। সো দিস ইজ, এরপরে যেটা আছে আমাদের ডাক্টাল মডিফিকেশন অফ সালাইভা। তো ডাক্টাল মডিফিকেশন অফ সালাইভার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করে দেখি, খুব জটিল কিছু না, আবার সোজা কিছু না, বা ইম্পর্টেন্ট জিনিসটা আর কি। তো এখানে কয়েকটা একটু কথা ভালো মতন মনে রাখলেই চলে যায়, এবং এই নলেজটা আপনার আমাদের আছে। সো খুব বেশি জটিল কিছু না, একটু খেয়াল করে দেখেন। ফার্স্টলি খেয়াল করে দেখেন যে ডাক্টাল মডিফিকেশন কি হচ্ছে, ফ্লুইড সিক্রেটেড ফ্রম দ্য অ্যাসিনাই ইজ আইসোটনিক, বেসিক্যালি আইসোটনিক থাকে বা স্লাইটলি হাইপারটনিক থাকে, টনিসিটি কি থাকে আপনার বেশি থাকে। তো এই হাইপারটনিক এক্সট্রাসেলুলার ফ্লুইড, ঠিক আছে, এটা হচ্ছে ফাইনালি যে সিক্রেট, বাট দ্য ফাইনাল সিক্রেশন এটা হচ্ছে হাইপোটনিক। তার মানে কি হচ্ছে, আইসো থেকে বের হচ্ছে যখন, সেটা হয়ে যাচ্ছে কিরকম, সেটা হচ্ছে হাইপো। এটা কেন হচ্ছে, আইসো থেকে মডিফাই করে হাইপো করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডাক্টাল মডিফিকেশন। ঠিক আছে, এই যে ডাক্টাল মডিফিকেশন তাহলে কোথায় বেশি হয়, সেটা বেশি হয় হচ্ছে আমাদের স্ট্রাইটেড ডাক্টে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা এখন ডাক্টাল মডিফিকেশন আমরা একটু পড়ব। দেখেন এখানে কতগুলো কথাবার্তা বলা আছে আর কি, একটু রিডিং পড়ি যদি আমরা। দ্য স্ট্রাইটেড ডাক্টস রিসিভ আইসোটোনিক স্যালাইভা ফ্রম দ্য ইন্টারক্যালেটেড ডাক্ট, তাই তো ইন্টারক্যালেটেড ডাক্টের স্যালাইভাটা স্ট্রাইটেড ডাক্টে গেল। স্ট্রাইটেড ডাক্টস আর সাইট অফ ইলেকট্রোলাইট রিঅ্যাবজর্পশন, খুব ইম্পর্টেন্ট কথা। স্ট্রাইটেড ডাক্টে কি হয়, ইলেকট্রোলাইট রিঅ্যাবজর্পশন। বডিতে আর কোথায় কোথায় রিঅ্যাবজর্পশন হয়, এই কোশ্চেনটা যদি আপনাদেরকে করা হয় তাহলে আপনারা হয়তো আনসার দিতে পারবেন বা অনেকে পারবেন না। একটু খেয়াল করে রাখেন যে এই এক জায়গায় তো পেলাম যেখানে হচ্ছে রিঅ্যাবজর্পশন হচ্ছে, আরেকটা কোথায় নেফ্রনে আপনার রিঅ্যাবজর্পশন হয়। তারপরে ব্রেইনে যদি আমরা চলে যাই, ল্যাটারাল বা থার্ড ভেন্ট্রিকলে যদি যাই, ওখানে করয়েড প্লেক্সাসে কি হয় আপনার, এটা রিঅ্যাবজর্পশন হয়, সিএসএফ। হ্যাঁ, তো এই বড় বডিতে 2-3 জায়গাতে এরকম কি বলে এটার নাম, রিঅ্যাবজর্পশন হয়। ওকে, তারপরে কথা দেখেন যে দিস রিঅ্যাবজর্পশন ইজ এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এগেইনস্ট এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আর লুমিনাল কন্টেন্ট ইজ কনভার্টেড ফ্রম অ্যান আইসোটনিক থেকে স্লাইটলি হাইপারটনিক, বা আপনার হচ্ছে এখান থেকে হাইপোটনিক ফ্লুইডে পরিণত হয়, মানে আইসোটনিক ছিল সেটা হাইপারটনিকে পরিণত হয়। ওকে, কিভাবে হয় এখন এটা আমরা দেখি কিভাবে হচ্ছে। সো আমার বডিতে স্যালাইভা তৈরি হচ্ছে, এটা আমাদের সেলগুলো তৈরি করছে, ব্লাড থেকে কিছু কনস্টিটিউয়েন্ট নিচ্ছে, মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা প্লাজমা, সেখান থেকে কিছু কনস্টিটিউয়েন্ট নিচ্ছে, নিয়ে তারপরে আমাদের ইনিশিয়াল স্যালাইভাটা তৈরি হচ্ছে, যেটা ইন্টারক্যালেটেড লুমেন থেকে ইন্টারক্যালেটেড ডাক্টে আসলো। তো এই স্যালাইভাটাকে আমরা বলেছি যে লুমেন অফ দ্য স্যালিভারি গ্ল্যান্ড, এটাকে আমরা বলেছি কি আপনার লুমেনে যেটা আসলো, দিস ইজ, এই পড়ে এখানে আমরা খেয়াল করে দেখি, দিস ইজ আইসোটনিক। ওকে, হ্যাঁ, এই লাইসোজাইম, ল্যাক্টোফেরিন এগুলো কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। এরপরে এখানে আসলো, আমরা এখন খেয়াল করে দেখেন যে আপনার সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি যে দুইজনের চার্জ হচ্ছে সমান, দুইজনের কি চার্জ সমান, বাট একজনের অসমোটিক্যালি অ্যাক্টিভিটি বেশি, এবং এটার উপরে এই টনিসিটিটা ডিপেন্ড করে। সেটাকে সে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম থাকলে অসমোটিক প্রেশার বেশি থাকে, তার মানে এটাও বেশি থাকে, কি বলে টনিসিটিটা বেশি থাকে। সোডিয়াম কমে গেলে অসমোলার অ্যাক্টিভিটি কমে যায়, টনিসিটি কি হয়ে যায় আমাদের কমে যায়। তাহলে খেয়াল করে দেখেন যে এখানে তাহলে এই আইসোটনিক যে সলিউশনটা, তার মানে কি প্লাজমার সাথে তার টনিসিটি মিল আছে। প্লাজমাতে কি হয়, প্লাজমাতে আমাদের সোডিয়ামের পরিমাণ বেশি, পটাশিয়ামের পরিমাণ কম, তাই তো। এবং সেলের মধ্যে উল্টাটা, সেলের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি, সোডিয়ামের পরিমাণ কম, তাই তো। তো এখন চলে আসেন, এখন আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এখানে আমার কি আছে, আইসোটনিক যেহেতু, তার মানে এখানে সোডিয়ামের পরিমাণ বেশি, আর ভিতরে কার বেশি, পটাশিয়ামের পরিমাণ বেশি। এখন সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে এখানে আপনার কি হয়ে গেল, সেলের মধ্যে সোডিয়াম ঢুকে গেল। এই সোডিয়ামটা কোথাকার সোডিয়াম খেয়াল করে দেখেন, সে হচ্ছে স্যালাইভার সোডিয়াম, তাই তো। এই স্যালাইভা এর আগে কোথায় ছিল, লুমেনে ছিল, লুমেনের আগে সেল। তার মানে এই স্যালাইভার এই যে সোডিয়াম আয়ন, এই সোডিয়াম আয়ন কোত্থেকে আসছে, এটা সেলের পাশে কি আমাদের ব্লাড সার্কুলেশন ছিল না, ব্লাড সার্কুলেশন এখান থেকে আসে। তার মানে এই সোডিয়ামটার মেইন উৎস হচ্ছে কোনটা, ব্লাড। বডির যে সোডিয়াম, এখানে যে সোডিয়াম স্যালাইভার ইসের আসছে, তার মেইন উৎস কোনটা, তার মেইন উৎস হচ্ছে আপনার ব্লাড। এই কথাটা খুব সুন্দর করে খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে এই স্যালাইভাতে যে সোডিয়াম আছে, সোডিয়ামের মেইন উৎস কোনটা, সোডিয়ামের মেইন উৎস হচ্ছে ব্লাড। ওকে, ফাইন। তাহলে এখন সোডিয়াম পটাশিয়াম পাম্পের ক্ষেত্রে সাহায্যে সোডিয়াম আপনার সেলের মধ্যে চলে আসলো, পটাশিয়াম সেল থেকে কি হয়ে গেল, বাইরে চলে গেল। এখন খেয়াল করে দেখেন, চার্জ কিন্তু সমান, একটা পজিটিভ ঢুকলো, একটা পজিটিভ বেরোলো, চার্জের কোনো হেরফের হয়নি। কিন্তু কি হয়েছে,
সোডিয়াম ওখান থেকে ছেড়ে দিয়ে ভিতরে চলে আসে, তার মানে কি এখানে আর কি টনিসিটি আগের মতো অত নাই, কারণ পটাশিয়াম সোডিয়ামের মতো অত অ্যাক্টিভ অসমোলার ইফেক্ট নাই। সাপোজ আমি আর আপনি লেকচার দেখছেন, আপনি আর আমি সমান, ঠিক আছে, কিন্তু আপনার অসমোটিক অ্যাক্টিভিটি বেশি, আমার অসমোটিক অ্যাক্টিভিটি কম। এখন আমরা যদি জায়গা এক্সচেঞ্জ করি তাহলে আমরা সমান সমান চার্জ, জায়গায় কোনো পার্থক্য হবে না, কোনো কিছুই হবে না। আপনি যেমন বাজার করতে পারতেন আমিও তেমন বাজার করতে পারি। সো আপনার বাসায় আপনার আম্মা যদি বলে বা আপনার ফ্যামিলিতে যদি হয়, আপনি যেরকম বাজার করে দিতেন, সাপোজ আমিও একই বাজার করে দিচ্ছি, কোনো পার্থক্য নাই। কিন্তু কথা হচ্ছে এরপরে খাওয়ার ক্ষেত্রে দেখা গেল যে আপনি বেশি খেতে পারতেন, আমি এখন কম খাই, ঠিক আছে। জিনিসটা অনেকটা এরকম যে চার্জ আপনার সমান, বাজার দুইজনই সমান করে দিচ্ছে, বাট অসমোটিক্যালি অ্যাক্টিভিটি একজন বেশি খাচ্ছে একজন কম খাচ্ছে। বেশি কে খাচ্ছিল? সোডিয়াম বেশি খাচ্ছিল। এই সোডিয়াম কোথায় চলে আসলো? সোডিয়াম চলে আসলো এখন সেলের ভিতরে, আর পটাশিয়াম চলে গেল বাইরে। তাহলে এখানে যে টনিসিটি ছিল সেটা কি হয়ে গেল? এখন কমে গেল না, তার মানে এটা হাইপোটনিক হয়ে গেল। এই একটা কাজের জন্য সে হাইপোটনিক হয়ে গেল। পরবর্তী কাজগুলো কি হচ্ছে? তাহলে এই যে সোডিয়াম আপনার হচ্ছে, সোডিয়ামের সাথে এবার ক্লোরাইডের এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে এটার সাথে ক্লোরাইড আপনার কি, সোডিয়ামের সাথে ক্লোরাইডও ভিতরে চলে আসবে, আর বাইকার্বনেট বাইরে যাবে। কে বাইরে গেল? বাইকার্বনেট। তাহলে 1 নম্বর কাজ কি হলো? 1 নম্বর কাজ হলো টনিসিটি কমে গেল, মানে হাইপোটনিক হইল। 1 নম্বর কাজ হাইপোটনিক। 2 নম্বর কি হলো? এটা করতে গিয়ে হাইপোটনিক কেন হইলো? সোডিয়ামের জন্য। সোডিয়াম ভিতরে চলে আসলো, পটাশিয়াম বাইরে গেল, হাইপোটনিক হয়ে গেল, তাই তো? আচ্ছা, আর একই সাথে পটাশিয়ামের সাথে বাইকার্বনেট বাইরে গেল। বাইকার্বনেটের কাজ কি? বাইকার্বনেট হচ্ছে আপনার বাফারিং অ্যাকশন অফ দ্য স্যালাইভা। তাহলে ডাক্টাল মডিফিকেশনে আরেকটা এক্সট্রা কাজ কি হলো? সে হচ্ছে বাফার অ্যাক্টিভিটি পেয়ে গেল, তাই তো? ওকে ফাইন। এখন ওটুকের কাজ শেষ। এখন সেলের মধ্যে কে বেশি বলেন তো? সোডিয়াম বেশি, ক্লোরাইড বেশি, তাই তো? ওকে, নর্মালি আমাদের ভ্যালুতে কি বলে? নর্মালি ভ্যালুতে বলে ইন্ট্রাসেলুলারলি কে বেশি? ইন্ট্রাসেলুলারলি পটাশিয়াম বেশি, সোডিয়াম কম। এখন কি হয়েছে? এই এক্সচেঞ্জের কারণে পটাশিয়াম বের হয়ে গেছে, সোডিয়াম ঢুকেছে। তার মানে সেলের ভিতরে এখন কার কনসেন্ট্রেশন বেশি? সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি। ইজ ইট কি বলে নর্মাল ফর দ্য সেলের জন্য নর্মাল না, কারণ কি সোডিয়ামের অসমোটিক অ্যাক্টিভিটি বেশি। তখন এখন এখান থেকে পানি টানতে পারবে, পানি টানতে টানতে একসময় সেলটা কি হবে? সোয়েলেন আপ হবে, বার্স্ট হয়ে যাবে একসময়, তাই তো? সো সোডিয়াম সেলের ভিতরে থাকা ইট ইজ নট গুড সাইন ফর সারভাইভিং, ঠিক আছে। তাহলে কি করতে হবে? সোডিয়ামকে আবার বের করে দিতে হবে। তো কি হলো? এই যে আমাদের সেলের অপর প্রান্তে আবার একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, যে কি করে? সোডিয়ামকে বাইরে বের করে দেয়, পটাশিয়ামকে কি করে? ভিতরে ঢোকে। ইন্টারস্টিশিয়াল যে টিস্যু, এখানে যে পটাশিয়াম আছে সে হচ্ছে সেলের মধ্যে চলে যায়, আর সোডিয়াম এই সেলের মধ্যে থেকে কোথায় চলে আসে? ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে, আলটিমেটলি সেখান থেকে ক্যাপিলারিতে চলে যায়। তাহলে দেখেন এই সোডিয়ামটা কোথাকার সোডিয়াম? এই লুমেনের সোডিয়াম। লুমেন থেকে সেলে আসলো, সেল থেকে বের হয়ে আবার কোথায় আসলো? আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসলো, বা সেখান থেকে ক্যাপিলারি ব্লাড ভেসেলে চলে গেল। তার মানে স্যালাইভার যে সোডিয়ামটা ছিল সেটাই আস্তে আস্তে এখানে চলে আসলো, তাই তো? স্যালাইভার এই সোডিয়ামটা কোথেকে আসছিল? যে আসছিল বাইরের ব্লাড থেকে। তার মানে ব্লাডের সোডিয়াম ব্লাড থেকে কোথায় গেল? আমাদের স্যালাইভাতে গেল। স্যালাইভা থেকে সেটা আবার সেলের মধ্যে আসলো, সেল থেকে আবার সেটা বাইরে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসলো, সেখান থেকে কোথায় আসলো? ব্লাডে আসলো। তার মানে ব্লাডের সোডিয়াম আবার ঘুরে ফিরে কোথায় চলে আসলো? ব্লাডে চলে আসলো, তাই তো? কিন্তু যদি এই ডাক্টাল মডিফিকেশন না হইতো, তাহলে কি এই ব্লাডের সোডিয়াম যেটা এখানে বের হয়েছিল, মানে স্যালাইভার সাথে মিক্সড আপ হয়েছিল, সেটা কি আর এখানে ফিরে আসতো? আবার ব্লাডে ফিরে আসতো? আসতো না। সো তার মানে কি এই আমাদের এই ডাক্টাল মডিফিকেশনের মাধ্যমে কি হচ্ছে? এই সোডিয়ামটাকে, এই ব্লাডের যে সোডিয়াম, ব্লাড আবার দাবি করে বসে, ক্লেম করে বসে যে আমার এই সোডিয়ামটা আমার নিজের, ক্লেম করে বসে। সো বলে যে বডি রিক্লেমস ইটস সোডিয়াম কনসেন্ট্রেশন। 3 নাম্বার কি? সেটা হচ্ছে রিক্লেমস বডিজ সোডিয়াম, মানে বডির যে সোডিয়াম ছিল এটা তো স্যালাইভাতে ছিল, আবার কি করে? ডাক্টাল মডিফিকেশনের মাধ্যমে এই স্যালাইভাটাকে আবার ব্লাডে ফেরত দেয়। ব্লাড দ্বারা কি করে বলা হয়? যে এটা রিক্লেম করছে। তাহলে 3টা কাজ, একটা হচ্ছে হাইপোটনিক করে ফেললো, বাফার অ্যাক্টিভিটি বাড়ালো, আর হচ্ছে রিক্লেমস ইটস সোডিয়াম কনসেন্ট্রেশন বডির। এটা হচ্ছে আমাদের ডাক্টাল মডিফিকেশনের 3টা কাজ, খুবই খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার মনে রাখতে হবে আর কি। ওকে, এরপরে রেস্টিং স্যালাইভা, স্টিমুলেটেড স্যালাইভার মধ্যে একটু পার্থক্য দেওয়া আছে এখানে। এখন খেয়াল করে দেখেন, রেস্টিং মানে আপনার আমার নর্মাল স্টেজ, স্টিমুলেটেড স্যালাইভা যখন আপনার হচ্ছে খুব বেশি পরিমাণে আমাদেরকে স্যালাইভা তৈরি করতে হয়, তাহলে রেস্টিং স্টেজে দেখেন নর্মাল যেরকম মডিফিকেশন, কারণ স্যালাইভা তো একটা নর্মাল ফ্লোতে, নর্মাল একটা রিদমে আপনার হচ্ছে তৈরি হয়, এবং সেই অনুযায়ী সেটা আস্তে আস্তে ডাক্টাল সিস্টেমটা পার করে আসে, ইন্টারক্যালেটেড, স্ট্রাটেড, তারপরে হচ্ছে এক্সক্রিটরি ডাক দিয়ে বের হয়ে আসে। তাহলে এটা নর্মাল আপনার টাইম পাচ্ছে। তাহলে নর্মাল টাইমে মডিফিকেশনটা বেশি হবে রিগার্ডিং কি? স্টিমুলেটেড স্যালাইভা। স্টিমুলেটেড মানে কি? খুব দ্রুত স্যালাইভা বের করতে হবে, তার মানে ডাক্টে তার অবস্থানের পরিমাণ, টাইমটা হবে কম। এটা আপনার হচ্ছে কি নর্মালি হয়তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডাকটা,
তো নর্মালি যেটা হবে যে এটা আসতে হয়তো কথার কথা 5 মিনিট সময় লাগে। তো 5 মিনিটে আপনার সেই মডিফিকেশন হতে হতে সর্বোচ্চ পরিমাণ মডিফিকেশন হবে। যখন স্টিমুলেটেড স্যালাইভা হবে তখন এই জায়গাটুকু তাকে এত জোরে দ্রুত দৌড়ায় পার হইতে হবে যে তার একটু সময় লাগবে 2 মিনিট। তো 2 মিনিটে কি মডিফিকেশন এটার মতন হবে, রেস্টিং এর মতো হবে? হবে না। সো এখানে মডিফিকেশনটা কি হবে, আপনার কম হবে। তো এটা হচ্ছে আপনার রেস্টিং এ হাইলি মডিফাইড আর হচ্ছে স্টিমুলেশনে লেস মডিফাইড। লো ভলিউম, কারণ কি এটা আপনার হচ্ছে ওই যে সোডিয়াম চলে গেল, সবকিছু চলে গেল, যেন এটার ভলিউম এখানে আপনার হচ্ছে কম। আর স্টিমুলেশন তো তার মানে কি আপনার সবগুলো সেলিভারি গ্ল্যান্ড সিক্রেশনের জন্য তারা কাজ করা শুরু করবে। এটা হচ্ছে ভেরি হাইপোটনিক। মেইনলি স্যালাইভাতে কি হচ্ছে আপনার হাইপোটনিক এক্সক্রিশনের সময় তারা হাইপোটনিক হয়। তার মানে এখন এখানে মডিফিকেশন ভালো হবে। মডিফিকেশন একটা টার্গেটই তো হাইপোটনিক করা, যত ভালো মডিফিকেশন হবে তত হাইপোটনিক হবে। আর এটা যেহেতু মডিফিকেশন ভালো হচ্ছে তার মানে লেস হাইপোটনিক হবে এটা। আবার নিউট্রাল স্লাইটলি অ্যাসিডিক, এটা হচ্ছে অ্যালকালাইন, এখানে ফিউ এনজাইমেটিক অ্যাক্টিভিটি, এখানে মেনি এনজাইমেটিক অ্যাক্টিভিটি, এই জিনিসগুলো থাকে আর কি। ওকে, এরপরে আমাদের হচ্ছে এই যে ডিফারেন্সেস, এমন আমাদের মেজর যে 3টা স্যালিভারি গ্ল্যান্ড আছে তাদের মধ্যে পার্থক্যটা আর কি। তো সবগুলো পড়া দরকার হয় না, আমরা একটু এখান থেকে একটু দেখবো আর কি কি আমাদেরকে মোটামুটি পড়তে হয়। মেইন এক্সক্রিটরি ডাক্ট ইনফিনিটি স্টার কাটটা আর কি, এটা যেমন স্টেনসেন্স ডাক্ট, এখানে অর্থন্স ডাক্ট, এটা হচ্ছে বার্থোলিনস ডাক্ট। সিক্রেশন ওই যেটা তো আমরা পড়ে আসছি, এটা হচ্ছে পিওরলি সেরাস, দিস ইজ মিক্সড। আর দিয়ে শুরু, তার মানে প্রিডোমিনেন্টলি, তাহলে কি হবে মিক্স, যেহেতু প্রিডোমিনেন্টলি সেরাস, এল দিয়ে শেষ, তারপরে এটা হচ্ছে প্রিডোমিনেন্টলি মিউকাস। ওকে, এরপরে ক্যাপসুল দেখেন, শুধুমাত্র এটা মনে রাখতে হবে যে সাবলিঙ্গুয়াল দের ইজ নো ক্যাপসুল, বাকিগুলো হচ্ছে আপনার ক্যাপসুলেটেড। ডাক্টসের ক্ষেত্রে ঠিক আছে, যে ইন্টারক্যালেটেড ডাক্ট, লং ন্যারো, এগুলো এত বেশি দরকার নাই। তারপর এখানে স্ট্রেটেড ডাক্ট আছে, এখানে শুধুমাত্র কি ইন্টারক্যালেটেড ডাক্ট অ্যাবসেন্ট, স্ট্রেটেড ডাক্ট হচ্ছে রেয়ার। তার মানে এই জায়গাতে আপনার মোটামুটি মডিফিকেশন তেমন হইতে চায়, স্ট্রেটেড ডাক্ট এখানে নাই বললেই চলে, এত বেশি দরকার নেই। কন্ট্রিবিউশন টু স্যালাইভা। এরপরে নিচে দেখেন অ্যামাইলেজ অ্যাক্টিভিটি, লাইসোজাইম অ্যাক্টিভিটি। প্যারোটিডে অ্যামাইলেজ অ্যাক্টিভিটির পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে ওইখানে। আর লাইসোজাইম অ্যাক্টিভিটি হচ্ছে কার বেশি? লাইসোজাইম অ্যাক্টিভিটি হচ্ছে আপনার সাবমেন্ডিবুলারের বেশি। এই কয়েকটা কি বলে পার্থক্যর যে এইগুলা ট্রেডগুলা, এগুলো একটু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। সবগুলো অত বেশি আমাদের পড়ার দরকার নেই। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের স্যালাইভা। স্যালাইভা আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে, ছোটোবেলা থেকে আমরা ইভেন ইন্টারমিডিয়েট থেকে স্যালাইভা আমরা পড়তে আসছি। লালার গঠন, কম্পোজিশন, এগুলো আর কি। সো এত ডিটেলস দরকার নেই। যেটা ফাংশনস অফ দ্য স্যালাইভা খুবই ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন আসে, একটু এটা পড়ে রাখবেন, শিটে আছে। এই কম্পোজিশন দেখেন, বিভিন্ন রকমের কম্পোজিশন আছে, ইনঅর্গানিক, অর্গানিক, হ্যাঁ, কেমিক্যাল, এগুলো আছে আর কি। তো কম্পোজিশন থেকে কিন্তু রিসেন্টলি একটা প্রশ্ন আসছে, হ্যাঁ, যে কম্পোজিশনটা একটু আমরা দেখি। আয়নিক কম্পোজিশন বা ইনঅর্গানিক কম্পোজিশন কী থাকে? ক্যালসিয়াম ফসফেট থাকে, হাইড্রোজেন বাইকার্বনেট যেটা হচ্ছে মেজর বাফার, ফ্লুরাইড অ্যান্টিক্যারিওজেনিক ইফেক্ট থাকে, থায়োসায়ানেট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, ঠিক আছে। এরপরে কম্পোজিশন স্যালাইভাতে যদি যে অর্গানিক কম্পোজিশন, কিছু অর্গানিকের ভিতরে আর কি, যে প্রোটিন উইথ লুব্রিকেশন করে কোন মিউসিন এবং প্রোলিন রিচ প্রোটিন। ডাইজেস্টিভ প্রোটিন কী আছে? অ্যামাইলেজ এবং লাইপেজ। প্রোটিন উইথ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি কী আছে? দেখা সাইলোপারঅক্সিডেজ, লাইসোজাইম, ইমিউনোগ্লোবুলিন, ল্যাক্টোফেরিন, এই জিনিসগুলো আছে আর কি, হ্যাঁ। এটা কিন্তু আপনাদের শিটে নাই, এই দুইটা, এটা একটা শিটে নাই, এটাও শিটে নাই, পেজগুলো একটু পড়ে রাখবেন। আরও একটা আছে যে প্রোটিন বাইন্ডিং ক্যালসিয়াম, এটাও একটা অর্গানিক জিনিস, এই যে স্ট্যাথেরিন, প্যাসিডিক প্রোটিন, রিচ প্রোটিন, আদার্সের মধ্যে যে ব্লাড গ্রুপ সাবস্টেন্স পাওয়া যায় আর কি। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের স্যালাইভার কম্পোজিশন। এখন দেখেন একটা প্রশ্ন আসছে, অর্গানিক কম্পোনেন্ট অফ স্যালাইভা অ্যাসিনাট সেল অরিজিন ইনক্লুডস। অর্গানিক কম্পোনেন্ট অ্যাসিনাট সেল থেকে বের হয় কি কি, ঠিক আছে। দেখেন ওই যে লাইসোজাইম বের হয়, ঠিক আছে, লাইপেজ অ্যাসিনাট সেল থেকে আসে, গ্লাইকোপ্রোটিন ওখান থেকে আসে, পারঅক্সিডেজ, ল্যাক্টোপারঅক্সিডেজ ওখান থেকেই আসে, শুধুমাত্র গ্রোথ ফ্যাক্টর যেটা অ্যাসিনাট সেল থেকে আসে না আর কি, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের মোটামুটি তারপরে দেখেন কয়েকটা আপনাদের কোয়ান্টিটি অফ সিক্রেশন, হ্যান ত্যান হাবিজাবি এগুলো আছে আর কি। ফাংশন অফ দ্য স্যালাইভা আমরা তো দেখিয়েই দিয়েছি। সো স্যালাইভা সম্পর্কে আমাদের পড়াশোনা মোটামুটি এগুলাই, ঠিক আছে। আমাদের এর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে ওরাল মিউকোসা, ঠিক আছে। ওরাল মিউকোসা আমাদের আলাদা একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, প্রথমটার মতোই আর কি, কি বলে এটার নাম, স্যালাইভার মতোই। এখন আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার সেটা হচ্ছে ওরাল মিউকোসা পড়বো আর কি। সো আমাদের এখনকার টপিক হচ্ছে ওরাল মিউকোসা, যেটা বলতেছিলাম। মিউকোসা খেয়াল করে দেখেন, আমাদের কয়েকটা কথাবার্তা আছে, শিটেও আছে আপনাদের। The moist lining of the GI tract, nasal passage and other body cavities communicate with the exterior, মানে বডি ক্যাভিটি যেগুলো এক্সটেরিয়রের সাথে কমিউনিকেট আছে, সেগুলো যে লাইনিং,
লাইনিংটাকে আমরা জাস্ট হচ্ছে মিউকোসা বা মিউকাস মেমব্রেন বলছি আর কি। ইন দ্য ওরাল ক্যাভিটি ইট ইজ কল্ড ওরাল মিউকাস মেমব্রেন, অন্য কোথাও অন্যরকম বলা হচ্ছে আর কি। ওরাল ক্যাভিটি ইজ লাইন্ড উইথ আনইন্টারাপ্টেড মিউকোসা হুইচ ইজ কন্টিনিউয়াস উইথ দ্য স্কিন নিয়ার ভার্মিলিয়ন বর্ডার of the lips and with the pharyngeal mucosa in the region of the soft palate। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে বা বলা হয়েছে, লাস্টের লাইনটা আপনাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট বা জানতে হবে, পরীক্ষার জন্য না হলেও জাস্ট জানার জন্য, যে হোয়াট ইজ দ্য এক্সটেনশন অফ ওরাল মিউকোসা। তো ওরাল ক্যাভিটির মিউকোসাটা ওরাল মিউকোসা, তো ওরাল ক্যাভিটি এক্সটেনশন যদি আমরা বলি তো হচ্ছে লিপ থেকে শুরু করে ওরোফ্যারিংস পর্যন্ত। তাহলে আপনার লিপের তো আমাদের এই যে স্কিনের পরে ভার্মিলিয়ন বর্ডার, যেটা ভার্মিলিয়ন বর্ডার থেকে আমাদের কি হচ্ছে, আমাদের ওরাল ক্যাভিটি শুরু হচ্ছে। সো ইট ইজ কমিউনিকেটেড, হ্যাঁ, কন্টিনিউয়াস উইথ বা কমিউনিকেটেড উইথ দ্য স্কিন নিয়ার ভার্মিলিয়ন বর্ডার, ভার্মিলিয়ন জোনটা আমার ওরাল মিউকোসার একটা অংশ। ওকে, এটাই হলো। আর উইদিন দ্য ফ্যারেঞ্জিয়াল মিউকোসা, সফট প্যালেটের এখানে সফট প্যালেট পর্যন্ত আমাদের হচ্ছে ওরাল মিউকোসা বলছি আমরা। এরপরে আপনাদের শিটে চলে আসেন ক্লাসিফিকেশন অফ ওরাল মিউকোসা, বিভিন্ন ইস্যুর উপরে ওরাল মিউকোসা যে ক্লাসিফিকেশন করা হয়েছে। ফার্স্টে দেখেন বেসড অন প্রাইমারি ফাংশন সার্ভড, কী কী হচ্ছে, ম্যাস্টিকেটরি মিউকোসা, লাইনিং মিউকোসা অ্যান্ড স্পেশালাইজড মিউকোসা। এই স্পেশালাইজড মিউকোসাটা অনেক সময় আমাদের ম্যাস্টিকেটরি মিউকোসার সাথে মার্জ হয়ে যায়, একই কথা বলা হয় আর কি। ঠিক আছে, তো ম্যাস্টিকেটরি মিউকোসা মানে ম্যাস্টিকেশনের সময় যে জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন হয়, যেটা হচ্ছে যেমন জিঞ্জিভা আর হচ্ছে হার্ড প্যালেট, ম্যাস্টিকেটরি মিউকোসা। লাইনিং মিউকোসা চারপাশে, ওরাল ক্যাভিটির চারপাশে নরম যে জায়গাগুলো আছে মানে চিক, ভেস্টিবিউল, ঠিক আছে, এইগুলো আর কি সফট প্যালেট। স্পেশালাইজড মিউকোসা দিস ইজ টাং, বাইটিংয়ের সময় কিন্তু টাংও দরকার হয়, এই জন্য এটাই বললাম যে ম্যাস্টিকেটরি মিউকোসার সাথে ওটা যদিও চলে যায়, বাট তারপরেও টাঙে যেহেতু ওই যে সেন্সেশন নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য এটাকে স্পেশালাইজড মিউকোসাতে ধরা হচ্ছে আর কি। ঠিক আছে, অ্যান্ড বেসড আপন কেরাটিনাইজেশনের কথা যদি আমরা বলি, তাহলে দুই ধরনের কেরাটিনাইজেশন বেসিক্যালি থাকে। একটা হচ্ছে কেরাটিনাইজেশন আছেই কি নাই, এটার উপরে কেরাটিনাইজ এবং নন কেরাটিনাইজ। আর কেরাটিনাইজেশনটা দুই ধরনের হয়, সেটা হচ্ছে একটা অর্থ কেরাটিনাইজ আর একটা হচ্ছে প্যারাকেরাটিনাইজড। ঠিক আছে, এই ছিল আমাদের ক্লাসিফিকেশন, বিভিন্ন ইস্যুর উপরে ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, তাহলে কেরাটিনাইজেশন হচ্ছে আপনার দুই ধরনের, একটা অর্থ এবং প্যারা। এবার আমরা চলে যাই, ওরাল ক্যাভিটির বিভিন্ন রকমের বাউন্ডারি দেখানো হয়েছে, এটা আমাদের দরকার নেই। স্ট্রাকচার অফ দ্য ওরাল মিউকোসা, ওরাল মিউকোসার স্ট্রাকচারের ক্ষেত্রে তো ফার্স্টে যেটা এপিথেলিয়াম, দেন বেসমেন্ট মেমব্রেন, দেন কানেকটিভ টিস্যু। এখন এপিথেলিয়াম দুই ধরনের আমরা বলে আসলাম, যে একটা কেরাটিনাইজেশন থাকতে পারে আবার নাও থাকতে পারে। সো একটা কেরাটিনাইজড আর একটা নন কেরাটিনাইজড। কেরাটিনাইজ যদি থাকে সেটাকে আমরা আবার দুই ভাগে বলতে পারি, একটা হচ্ছে আপনার অর্থ, যেটা একটু আগে আমরা দেখলাম, আর একটা হচ্ছে আপনার প্যারা, তাই তো। ওকে, কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে ল্যামিনা প্রোপ্রিয়া একটা, সাবমিউকোসা একটা। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আমাদের হচ্ছে ওরাল মিউকোজার স্ট্রাকচার আর কি। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে খেয়াল করে দেখেন যে ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য ওরাল মিউকোসা, আপনাদের শিটে প্রথম পেজটায় 62 নম্বর পেজে, যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং কালার অফ দ্য মিউকোসা, কী কী ফ্যাক্টর দেখেন, যে কনসেন্ট্রেশন অফ দ্য স্টেট অফ দ্য ডাইলেশন অফ দ্য ব্লাড ভেসেল, থিকনেস অফ দ্য এপিথেলিয়াম, হ্যাঁ, ডিগ্রি অফ দ্য কেরাটিনাইজেশন, এগুলোর উপরে ডিপেন্ড করে আর কি। ওকে, পরের পেজে চলে যান। হোয়াট ইজ মানে ফর্ডাইসিস স্পট কোথায় কোথায় থাকে। হ্যাঁ, এই ফর্ডাইসিস স্পট নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এক দুইবার আসছে, একটু আগে রিসেন্টলি একটু কম আসছে আর কি। সো এটা একটু দেখে রাখেন যে কোন কোন জায়গাতে হচ্ছে বেশি ফর্ডাইসিস স্পট পাওয়া যায়। ওকে, এরপরে যেটাই যে স্ট্রাকচার অফ দ্য ওরাল মিউকোসা আমরা দেখছি, একটা ছক করে দেওয়া আছে, আপনাদের একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, এখানে চার্ট দেওয়া আছে একটা আর কি। তো ছবিতে যাওয়ার আগে আমরা পরের পেজ, এখানেও যদি আমরা দেখি যে এই যে আমাদের এপিথেলিয়াম, দেন এগুলো হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, তারপর হচ্ছে কানেকটিভ টিস্যু, যে জায়গাটা ল্যামিনা প্রোপ্রিয়া, তার নিচে হচ্ছে সাব মিউকোস লেয়ার আর কি। ঠিক আছে, সো এইগুলো এত বেশি আমাদের এখন দরকার নেই, তার আগে আমরা একটু অন্য কিছু দেখি। আমাদের শিটে দেখেন 64 নম্বর পেজে একদম শুরুতে কেরাটিনাইজ অ্যান্ড নন কেরাটিনাইজ মিউকোজাল রিজিয়ন, কেরাটিনাইজ এবং নন কেরাটিনাইজ মিউকোজাল যে রিজিয়নটা আছে সেটা। তো কেরাটিনাইজেশন যেটা হচ্ছে যে সেলগুলো আস্তে আস্তে আপনার এরা কম্প্যাক্ট অবস্থায় থাকে এবং এরা ডেড হতে থাকে। তার মানে ডেড সেলে কি হবে, এদেরতে কোনো আর অনুভূতি থাকে না। এই জন্য মানে যেখানে বেশি ফ্রিকশন, ঘষাঘষি, সেই জায়গাতে এরা আপনার হচ্ছে ডেড সেলের একটা বেরিয়ার হয়ে যায়, একটা টাফ একটা বেরিয়ার হয়, যে এখানে কোনো ধরনের আনওয়ান্টেড কোনো স্টিমুলেশন, কোনো ঝামেলা, কোনো মারামারি ফাটাফাটিতে আমাদের ভিতরে যে ভায়াবল যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো নষ্ট করে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, আমরা সিঙ্গাড়া খাই, গরম সিঙ্গাড়া, মুখে কামড় নেওয়ার পরে আমরা কি করি, সিঙ্গাড়াটা আমরা কিন্তু ডানে বায়ে কোনো দিকে নিই না, গালে লাগবে মানে চিকে লাগবে, এটা কিন্তু আমরা করি না। আমরা কি করি,
হার্ড প্যালেটের নিচে নিয়ে একটু মুখটা হা করে রাখি, যে গরম ভাবটা হার্ড প্যালেটে লাগছে, বের হয়ে চলে আসছে। এই গরম সিঙ্গারাটাই আপনার হার্ড প্যালেট সহ্য করতে পারছে, কিন্তু এই গরম সিঙ্গারাটাই কি করতে পারছেন, আপনার চিক মানে মিউকাসা যেটা এখানে লাগলে কিন্তু মানে গরম লাগে, জাস্ট আমরা সহ্য করতে পারি না, এই জন্য জাস্ট আমরা প্যালেটের নিচে নিয়ে রাখি আর কি। তো খেয়াল করে দেখেন যে এই যে হার্ড প্যালেটটা কি করছে, আপনাকে একটা ব্যারিয়ার দিল, যে কারণ যেটার কারণে টেম্পারেচারের যে ইফেক্টটা আপনি কিন্তু কি করতে পারছেন, হজম করতে পারছেন, সহ্য করতে পারছেন আর কি, ঠিক আছে। সো এটা যে কেরাটিনাইজড মিউকাসা ওই জায়গাগুলোতেই থাকবে যেখানে আপনি বেশি ফ্রিকশন, বেশি পাবেন। তো দেখেন খেয়াল করে শীটে দেওয়া আছে ম্যাস্টিকেটরি মিউকোসার ভিতরে হার্ড প্যালেট, জিঞ্জিভা, তারপরে এই যে স্পেশালাইজড মিউকোসা, ডটসাম অফ দ্য টাং, ভার্মিলিয়ন জোন, এই জায়গাগুলো হচ্ছে কেরাটিনাইজড। আর বাকি যে ল্যাবিয়াল, বাক্কাল মিউকোসা, সফট প্যালেট, অ্যালভিউলার মিউকোসা, হ্যাঁ, এই জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে নন কেরাটিনাইজড। মানে বডিতে কোথায় কোথায় কেরাটিনাইজড এবং কোথায় কোথায় নন কেরাটিনাইজড সেটা আমরা একটু জেনে নিলাম আর কি। ওকে, এই ছবিটা তো সেটাই আছে আপনাদের। দেন মাত্র যেটা বলছিলাম যে এরিয়াজ উইথ কেরাটিনাইজড অ্যান্ড নন কেরাটিনাইজড মিউকোসা। এরপরে যেটা আমাদের অর্থ কেরাটিনাইজেশন এবং প্যারা কেরাটিনাইজেশন। এই কেরাটিনাইজেশন আপনার হচ্ছে দুই ধরনের হতে পারে। তো কেরাটিনাইজেশন বেসিক্যালি কি, যে একটা ওরাল মানে যে কোনো মিউকোসাতে এক ধরনের সেল আছে, সেটা হচ্ছে কেরাটিনোসাইট। এই সেলগুলোর একটা বৈশিষ্ট্য আছে, যারা কেরাটিন নামক এক ধরনের প্রোটিন তৈরি করতে পারে, এবং আমরা সবাই জানি কেরাটিন প্রোটিনটা হচ্ছে মানে খুব টাফ, রেজিলেন্ট, যেটা হচ্ছে যে কোনো ব্যারিয়ার দিতে কাজ করে। তো এই মিউকোসার সেলগুলা তারা কি করে আপনার এই সরি হ্যাঁ কি বলে হ্যাঁ মিউকোসারি যে সেলগুলা, এপিথেলিয়াল যে সেলগুলা, এই সেলগুলা কেরাটিনোসাইটগুলা, এটা কেরাটিন ফর্মেশন করে আস্তে আস্তে একটা ব্যারিয়ার, একটা তৈরি করে ফেলে, ব্যারিয়ার তৈরি করে ফেলে, যেটার কারণে ভিতরে যে স্ট্রাকচারগুলো, সেলগুলা, এটা হচ্ছে আপনার রক্ষা পায়। দিস ইজ কল্ড কেরাটিনাইজেশন। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে একটা সেল, আজকে একটা সেল তৈরি হলো, সে তার ভিতরে আস্তে আস্তে ম্যাচুরিটি আসবে, ম্যাচুরিটি আসলে একসময় সে হচ্ছে কেরাটিন তৈরি করবে, কেরাটিন তৈরি করতে করতে একসময় তার সেলের ভিতরে কেরাটিন গ্র্যানিউলগুলো জমা হতে থাকবে, ফাইবারগুলো জমা হতে থাকবে। যত ফাইবার জমা হবে তত সেলুলার যে স্ট্রাকচার, অর্গানেলি যেগুলো আছে, এগুলো কমতে থাকবে। একটা সময় কি হবে, এই দেখা যেতে পারে যে এখান থেকে আপনার টোটালি সেলুলার অর্গানেলি নিউক্লিয়াস একদমই নাই, শুধুমাত্র কেরাটিন গ্র্যানিউল দিয়ে এটা একদম কম্প্যাক্ট হয়ে গেছে, এখানে মানে সেলটা একদম ডেড হয়ে গেছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে অর্গানেলিগুলো তো নাই, ছোট্ট একটা একদম পিকনোটিক একটা নিউক্লিয়াস থাকতে পারে। হ্যাঁ, তো এই যে নিউক্লিয়াস একদম থাকছে কি থাকছে না, এটার উপরে ডিপেন্ড করে এই কেরাটিনাইজেশনটাকে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে অর্থ, আর একটা হচ্ছে প্যারা। তো খেয়াল করে দেখেন, অর্থ শুরু হচ্ছে কি দিয়ে, এরকম একটা দিয়ে, দিস ইজ জিরো, মানে জিরো মানে কি, কিছু নাই। তার মানে সেলের ভিতরে সেলের কোনো স্ট্রাকচার থাকবে না, মানে যে বিভিন্ন টাইপের অর্গানেলি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া যা যা আছে এগুলো কিছুই থাকবে না, শুধু কেরাটোহাইলিন গ্র্যানিউল থাকবে। দিস ইজ অর্থ। আর প্যারা, প্যারা ফর পি ফর পিকনোটিক, মানে এখানে একটা পিকনোটিক শাঙ্কেন, একটা ছোট একটা নিউক্লিয়াস পাওয়া যাবে, কিছু অর্গানেলি থাকলেও থাকতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার প্যারা কেরাটিনাইজেশন। দুইটাই কিন্তু কেরাটিনাইজেশন ইজ এ নর্মাল প্রসেস, ঠিক আছে, বডির জন্য ইট ইজ এ নর্মাল প্রসেস। কারণ কি, আপনার কেরাটিনাইজড মিউকোসা না থাকলে তো আমরা ওরাল ক্যাভিটি যে ফ্রিকশন, খাবার দাবার খাওয়া, আমরা এটা কিন্তু খেতে পারতাম না, ঠিক আছে। সো ইট ইজ এ নর্মাল প্রসেস। অর্থো কেরাটিনাইজেশন ইজ অলসো এ নর্মাল প্রসেস, প্যারা কেরাটিনাইজেশন ইজ অলসো এ নর্মাল প্রসেস। শুধুমাত্র এক্সটেন্ট কতটুকু কেরাটিনাইজেশন হচ্ছে, এখানে একদম 100% কেরাটিনাইজেশন হচ্ছে, এখানে দেখা যাচ্ছে 90% হচ্ছে আর কি, জাস্ট এতটুকুই। তো এখন আমরা চলে আসি পার্থক্যে, যে মোর কেরাটোহাইলিন গ্র্যানিউল দেন প্যারা কেরাটিনাইজেশন। স্বাভাবিকভাবে এখানে 100%, এখানে 90% হচ্ছে, সো বেশি থাকবে এখানে। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে কমপ্লিট লস অফ নিউক্লিয়াস, মানে এখানে নিউক্লিয়াস একদমই থাকবে না। নর্মাল কেরাটিনাইজেশন এজ এপিডার্মিস, এপিডার্মিসের ক্ষেত্রে যেটা হয় আর কি, এখানে প্যারা কেরাটিনাইজেশনে খেয়াল করে দেখেন, ইনকমপ্লিট রিমুভাল অফ অর্গানেলি ফ্রম দ্য গ্র্যানুলার সেল, ঠিক আছে। মানে যখন কেরাটোহাইলিন গ্র্যানিউল তৈরি হচ্ছে, যে ইনকমপ্লিট, মানে 90% গ্র্যানিউল হয়ে যাচ্ছে, 10% দেখা যাচ্ছে যে অল্প স্বল্প কিছু অর্গানেলি থাকে, নিউক্লিয়াসটা পিকনোটিক নিউক্লিয়াস থাকে আর কি। এই যে নিউক্লিয়ার রিমেইন এজ শাঙ্কেন পিকনোটিক মাস ইন দ্য স্কোয়ামাস, মানে পিকনোটিক নিউক্লিয়াস পাওয়া যায়। ল্যামনেন্ট অফ আদার অর্গানেলি প্রেজেন্টস ইন দ্য কেরাটিনাইজড মেনি গ্র্যানুলার সেল, কিছু কিছু কি বলে এটার নাম, অর্গানেলি ল্যামনেন্ট পাওয়া যেতে পারে। ইট ইজ নর্মালি নোরাল মিউকোসা। তার মানে দেখেন, প্যারা কেরাটিনাইজেশন ইজ নর্মাল অলসো, অর্থো কেরাটিনাইজেশন ইজ নর্মাল অলসো, বাট এটা একটা প্রসেস। অর্থো কেরাটিনাইজেশনের স্ট্রাকচার কি কি, যে ভার্মিলিয়ন অফ দ্য লিপ, হার্ড প্যালেট অ্যান্ড জিঞ্জিভা। প্যারা কেরাটিনাইজেশন কোথায় কোথায়, যে ইন্টারমিডিয়েট জোন অফ দ্য লিপ, হার্ড প্যালেট সাম পার্ট, জিঞ্জিভার সাম পার্ট, ঠিক আছে। সো এটা আপনাদের শিটেই আছে, শিট থেকে একটু পড়ে রাখতে হবে আর কি। ওকে, এরপরে হচ্ছে কেরাটিনাইজড ওরাল মিউকোসা। আপনাদের পরের পেজে চলে যান। পরের পেজে দেখেন, এখানে কেরাটিনাইজড ওরাল মিউকোসার ক্ষেত্রে যেই করা আছে, যে
কেরাটিনাইজ এপিথেলিয়াম যে অ্যাসোসিয়েটেড উইথ ম্যাস্টিকেটরি ফাংশন, যেখানে ফ্রিকশন বেশি হচ্ছে এক কথায়। হ্যাঁ, সেল আন্ডারগোজ দ্য প্রসেস ইজ নেমড কেরাটিনোসাইট, তার মানে কেরাটিনাইজেশন যে হচ্ছে কোন সেলের হচ্ছে কেরাটিনোসাইট। এরা কি করে দেখেন, এই যে কেরাটিনাইজ সেল হ্যাভ নো নিউক্লি অ্যান্ড দ্য সাইটোপ্লাজম ইজ ডিসপ্লেসড বাই লার্জ নাম্বার অফ কেরাটিন ফিলামেন্ট, তার মানে কি এই সেলের ভিতরে কেরাটিন ফিলামেন্টটা জমা হয়, জমা হওয়ার কারণে আপনার হচ্ছে এই যে নিউক্লিয় এবং সাইটোপ্লাজম আস্তে আস্তে কমতে থাকে, একটা সময় গিয়ে পুরাটা কমে যায়, তাহলে অর্থ কেরাটিনাইজেশন। অল্প একটু যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি প্যারা কেরাটিনাইজেশন। ওকে, এখন আমাদের হচ্ছে কেরাটিনোসাইটের কিছু বৈশিষ্ট্য এখানে আপনাদের শিটে আছে, এটা একটু খেয়াল করে দেখেন এপিডার্মাল আর এপিথেলিয়াল সেলস দ্যাট সিক্রেট কেরাটিন, তাহলে একটা নর্মাল এপিথেলিয়াল সেল, বাট তার বৈশিষ্ট্য কি, সে কি করতে পারে, কেরাটিন নামক একটা প্রোটিন সিক্রেশন করতে পারে। এই যে শোজ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এত কিছু দরকার যায় না। আন্ডারগোজ দেখেন কি কি হতে পারে, সেল ডিভিশন, ম্যাচুরেশন অ্যান্ড ফাইনালি ডিওস্কো